আচ্ছা, আমাদের সঞ্চার ব্যবস্থা চ্যাপ্টার চলছিল। তো আজকের সঞ্চার ব্যবস্থা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এই ক্লাসে, যেটুকু পার্ট বাকি আছে। আমরা আগের দিন করেছিলাম যে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন কোনো সঞ্চার আমরা করতে চাইছি, তখন সেই যে 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 সিগন্যাল, সেই সিগন্যালের কম্পাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তিন ভাবে সঞ্চার করেছিলাম। একটা হচ্ছে ছিল কিনা ভূমি তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ, যেটা হচ্ছে কি খুব কম কম্পাঙ্কের তরঙ্গের ক্ষেত্রে কয়েক মেগাহার্জ পর্যন্ত হতে পারে। দেন তারপরে ছিল কি না আকাশ তরঙ্গ বা নভ তরঙ্গ, যেটা হচ্ছে কি 30 থেকে 40 মেগাহার্জের মধ্যে হতে পারে। দেন 40 মেগাহার্জের থেকে বেশি হলে সেটা কিন্তু আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসছে না, তখন তাকে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আনছি সিগন্যালটাকে। কারণ কি, ওটা আয়নমণ্ডলকে ভেদ করে চলে যায় সোজা, যেটা হচ্ছে আমরা কি বলছি দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভ 40 মেগাহার্জের থেকে বেশি। ক্লিয়ার? তো ওই যে যে দেশ তরঙ্গ যেটা হচ্ছে 40 মেগাহার্জের থেকে বেশি, ওইখানে একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেনটা লিখবি যে এল ও এস, কোশ্চেন একটা লেখ এল ও এস। এল ও এস এর ফুল ফর্ম হচ্ছে লাইন অফ সাইট। লাইন অফ সাইট বা হচ্ছে কি বা দৃষ্টি বা দৃশ্য রেখা, দৃশ্য রেখা যোগাযোগ। কোশ্চেনটা লিখবি লাইন অফ সাইট বা দৃশ্য রেখা যোগাযোগ, যোগাযোগ দৃশ্যরেখা যোগাযোগ কত কম্পাঙ্কের, কি লিখেছি, লাইন অফ সাইট বা দৃশ্যরেখা যোগাযোগ কত কম্পাঙ্কের, কত কম্পাঙ্কের সঞ্চারের ক্ষেত্রে, সঞ্চারের ক্ষেত্রে হয় এবং কিভাবে হয় তা চিত্রের সাহায্যে দেখাও, এবং কিভাবে হয় তা চিত্রের সাহায্যে দেখাও। ঠিক আছে, উত্তর লিখবি 40 মেগাহার্জ, 40 মেগাহার্জ, 40 মেগাহার্জ। ঠিক আছে, লেখ 40 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার উপরে, 40 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার উপরে, 40 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার উপরে, উপরে বিস্তার, 40 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার উপরে বিস্তার স্পেস তরঙ্গের মাধ্যমে হয়, স্পেস বা দেশ তরঙ্গের মাধ্যমে হয়। ঠিক আছে, 40 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার উপরে বিস্তার স্পেস তরঙ্গ বা দেশ তরঙ্গের মাধ্যমে হয়, যেটা আমরা দেশ তরঙ্গ বলছিলাম লাস্ট। ইংরেজি ছিল কি স্পেস ওয়েভ, তাই তো? স্পেস ওয়েভ যেটা বলছিলাম দেশ তরঙ্গ, যেটা কিন্তু ছিল কি 40 মেগাহার্জের থেকে বেশি। ঠিক আছে, এবার দেখ কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই ছবিটা এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম এটা হচ্ছে কিনা পৃথিবী। ঠিক আছে, পৃথিবী। তো এখানে একটা ধরো অ্যান্টেনা আছে, এরকম করে অ্যান্টেনা এঁকে দিতে পারিস। ঠিক আছে, এরকম করে অ্যান্টেনা এঁকে দিতে পারিস, দেখতে ঠিকঠাকই লাগবে। এখানটা একটা অ্যান্টেনা এঁকে দিতে পারিস এরকম করে। ঠিক আছে, চলো দুটো অ্যান্টেনা এঁকে দিয়েছি, হয়েছে, অসুবিধা নেই। নেক্সট দেখ কি হয়, এই অ্যান্টেনা থেকে
তরঙ্গ, যে নির্গত যে তরঙ্গটা, সেটা যদি 40 মেগাহার্জের থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আর ওটা আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসবে না। দেখ, কয়েক মেগাহার্জ পর্যন্ত হলে ভূপৃষ্ঠে প্রতিফলিত হতে হতে যাবে। 30 থেকে 40 মেগাহার্জ হলে আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসবে, যেটাকে আমরা বলছি নভ তরঙ্গ বা আকাশ তরঙ্গ, স্কাই ওয়েভ। আর এটা কিন্তু 40 থেকে বেশি। 40 থেকে বেশি হলে কি হবে, দেখ, হতে পারে এখানে কোনো স্যাটেলাইট আমি আছে, স্যাটেলাইট ধরো এরকম করে রাখতে পারি, স্যাটেলাইট যেটা, এই স্যাটেলাইট ধরো এখান থেকে তরঙ্গ গেল, স্যাটেলাইটে প্রতিফলিত হয়ে এখানে আসতে পারে স্যাটেলাইটের মাধ্যমে, এটা করা যেতে পারে। আর একটা কাজ করা যেতে পারে কি, বলেছিলাম যে যেখানে ডাইরেক্ট করা দরকার সেখানে ডাইরেক্ট আমি করতে পারি। তো এই যে যে আমি ডাইরেক্ট করে দিলাম এখান থেকে এতটা, এটাকেই বলে হচ্ছে কিনা দৃশ্য রেখা বা লাইন অফ সাইট, মানে সোজা। এটাই হচ্ছে কি এলওএস। আমি হচ্ছে যেটা আকাশের দিকে চলে গিয়েছিল পুরো, তাকে আমি পৃথিবীতে ফেরানোর জন্য স্যাটেলাইট ইউজ করে ফেরাচ্ছি। আর যেটা ডাইরেক্ট হচ্ছে একটা স্যাটেলাইট থেকে একটা স্যাটেলাইট, সেটাকে আমরা কি বলছি, লাইন অফ সাইট বা দৃশ্য রেখা যেটা। এবং এখানে আমরা অ্যান্টেনার কিন্তু রেঞ্জ আমরা বার করেছিলাম ক্যালকুলেট করে লাস্ট ক্লাসে, √2RH। এবার লেখ, এইটা ছবি হচ্ছে, শুধু ছবিতে, হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি কি, এটা এটা হচ্ছে কিনা উপগ্রহ, উপগ্রহ যোগাযোগ, যেটা উপগ্রহের মাধ্যমে হচ্ছে উপগ্রহ যোগাযোগ। এখানে লিখে দিতে পারি আমি স্পেস ওয়েভ বলে, এখানে আমি স্পেস ওয়েভ বলে লিখে দিতে পারি। তাহলে এটা রশ্মি চিত্রের সাহায্যে আমরা চিত্রের সাহায্যে আমরা দেখাচ্ছি। এই ছবিটা এখানে, তারপরে বাকি কথাগুলো বলছি, ঠিক আছে? তো এবার আমরা এখানে লিখবো যে কি লিখবো, দেশ তরঙ্গ, দেশ তরঙ্গের সঞ্চার দুই ভাবে হতে পারে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে কি, উপগ্রহ মারফত হতে পারে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা হতে পারে, উপগ্রহ যোগাযোগ। 2 নম্বর হতে পারে কি না, দৃশ্য রেখা যোগাযোগ। এখন এই দৃশ্য রেখা যোগাযোগ হচ্ছে কি, কি বলবো না, দেশ তরঙ্গ প্রেরক প্রেরক অ্যান্টেনা থেকে থেকে গ্রাহক অ্যান্টেনা পর্যন্ত সরল রেখায় সরল রেখায় গেলে তাকে দৃশ্য রেখা বা এলওএস যোগাযোগ বলে, ঠিক আছে? প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনা পর্যন্ত ডাইরেক্ট সরল রেখায় যাচ্ছে, তাহলেই কিন্তু আমরা তাকে বলবো কি না, দৃশ্য রেখা যোগাযোগ বা লাইন অফ সাইট যোগাযোগ বলছি। আচ্ছা, এবারে কোশ্চেন লেখ, আরেকটা কোশ্চেন লেখ। এই কোশ্চেন গুলো আমি যেগুলো বলছি কমন কোশ্চেন, দেখতে পাবি কোনো কোশ্চেন ব্যাংক বা হচ্ছে টেস্ট পেপারে। কোশ্চেন লেখ, বহু দূরে টিভি সম্প্রচারের জন্য বহু দূরে টিভি সম্প্রচারের জন্য বহু দূরে টিভি সম্প্রচারের জন্য উপগ্রহ ব্যবহার প্রয়োজন হয় কেন? আচ্ছা, যেটা হটসে ভালোভাবে লেখা আছে আমি পড়ে দিচ্ছি, ওখান থেকে তো লিখে নেওয়া যায়, অযথা আর আমি লিখছি না, ঠিক আছে? আমি এটা আছে একবার আমি দেখছি বইতে, দেখি বইটা। কি লিখেছি কোশ্চেন, বহু দূরে টিভি সম্প্রচারের জন্য উপগ্রহ ব্যবহার করা হয় কেন? আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, দেখছি আছে কিনা।
বহুদূরে টিভি সম্প্রচারের জন্য উপগ্রহ ব্যবহার করা হয় কেন? হ্যাঁ, আছে আছে। নতুন বই 470 পৃষ্ঠা খোল। নতুন বই 470 পৃষ্ঠা, ছায়া প্রকাশনী বইয়ের হয়েছে 470 পেজ। 470 পেজ। দেখ একবার পড়ছি, হ্যাঁ। বহুদূরে টিভি সম্প্রচারের জন্য উপগ্রহ কেন আমরা ব্যবহার করছি? বলছে বহুদূরে টিভি সম্প্রচারের জন্য যখন আমরা অনেক দূর পর্যন্ত সম্প্রচার করতে চাই, তখন কম কম্পাঙ্কের সাহায্যে তো হবে না। কারণ কি, কম কম্পাঙ্কের তরঙ্গের শক্তি কম, বেশি দূর যেতে পারবে না। এই জন্য তো আমরা মডিউলেশন করছি, বেশি কম্পাঙ্কের তরঙ্গের উপরে উপরিপাতিত করছি। এই জন্য দেখ বলছে বহুদূরে টিভি সম্প্রচারের জন্য খুব বেশি কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োজন হয়। এ কথাটা ঠিক। বহুদূরে করতে চাইছি মানে বেশি কম্পাঙ্কের লাগবে। আবার খুব বেশি যদি কম্পাঙ্ক হয়ে যায়, তাহলে সেটা আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে ফিরে আসার চান্স কম, 40 মেগাহার্জের থেকে বেশি হলে। ওই জন্য বলছে দেখ, এত বেশি কম্পাঙ্কের তরঙ্গ আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে যায়, সেগুলি পৃথিবীতে ফেরত পাঠানোর জন্যই কৃত্রিম উপগ্রহ লাগে। দেখিয়েছিলাম না যে আয়নমণ্ডল থেকে ফিরে আসতে পারছে না, সোজা চলে যাবে, মহাকাশে চলে যাবে, ওকে ফেরত পাঠানোর জন্য উপগ্রহ লাগবে। খাতাতে আমি কোশ্চেন লিখে রেখেছি, শুধু অ্যান্সার পরে লিখবি। এর পরে 9-এর দাগের কোশ্চেনটাও লেখ খাতায়। কোশ্চেনটা আছে কি, বেশি দূরত্বে বেশি দূরত্বে বেতার সম্প্রসারণের জন্য 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 শর্ট ওয়েভ ব্যান্ড শর্ট ওয়েভ ব্যান্ড শর্ট ওয়েভ ব্যান্ড ব্যবহার করা হয় কেন? শর্ট ওয়েভের বাংলা লিখতে পারিস হ্রস্ব তরঙ্গ। শর্ট মানে হচ্ছে কি, ছোট, হ্রস্ব তরঙ্গ। শর্ট ওয়েভ ব্যান্ড ব্যবহার করা হয় কেন? দেখ, বেতার তরঙ্গ আমরা যেটা হচ্ছে রেডিও বা যেগুলো শুনি বেতার তরঙ্গ, দেখ স্যাটেলাইট কোনগুলো ইউজ করা হয়, যেগুলো হচ্ছে কি অনেক মানে খুব হাই ফ্রিকোয়েন্সি, যেগুলো যেমন হচ্ছে কি অ্যাকচুয়ালি উপগ্রহ যোগাযোগের আমরা কয়েকটা সুবিধাও পড়বো। যেমন আমরা উপগ্রহ যোগাযোগের সাহায্যে কি কি প্রথমে বলতে পারি যে আবহাওয়া জানতে পারি, যেটা যে কোথাও ঝড় হবে কিনা বা কোনো আবহাওয়া চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমরা স্যাটেলাইটের সাহায্যে দেখি। কিন্তু আমরা গান শুনছি রেডিওতে, এটা কিন্তু স্যাটেলাইটের সাহায্যে নয়, এটা কিন্তু আয়নমণ্ডল থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে, মানে যেটা নভ তরঙ্গ বা আকাশ তরঙ্গ। তো এটা কিন্তু আপাতত কম্পাঙ্ক ঠিকঠাক আছে, কিন্তু অত বেশিও নয়। ওই জন্য আছে দেখ, বেশি দূরত্বে বেতার সম্প্রসারণের জন্য পৃথিবীর আয়নোস্ফিয়ারে একমাত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, বেশি কম্পাঙ্ক রেডিও তরঙ্গ, মানে বেশি কম্পাঙ্কের রেডিও তরঙ্গ মানে কি 30 to 40 মেগাহার্জের মধ্যেই থাকবে। বোঝা গেল কি, 30 to 40 মেগাহার্জের মধ্যে থাকলে ওই আয়নমণ্ডল এর নিচের স্তরে, আয়নমণ্ডল এর স্তরে কি হবে, প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তো এটা একটা কোশ্চেন হলো 470 পৃষ্ঠাতে, দুটো কোশ্চেন হলো। এই কোশ্চেন গুলো তোরা কিন্তু দেখতে পাবি বিভিন্ন জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চলে আয় হটসে বলছে, হ্যাঁ। আমি অলরেডি হটসের 3-এরটা বলেছিলাম যে ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার করা সম্ভব হয় না কেন? এর কারণ কি ছিল, কি ভূপৃষ্ঠ যখন টাওয়ারের বা অ্যান্টেনার কাছে যখন পড়ছে, তখন তড়িৎ ক্ষেত্র কিন্তু ভূপৃষ্ঠের উপরে পুরোপুরি লম্বভাবে থাকছে। এরপরে যত দূরের দিকে যাবে তত কি হবে, লম্ব থেকে হেলে পড়বে। লম্ব থেকে হেলে পড়লে কি হবে, তড়িৎ ক্ষেত্রের একটা অনুভূমি উপাংশ থাকবে, যে অনুভূমি উপাংশের জন্য কিন্তু ওইটার শক্তি আস্তে আস্তে কি হবে, ক্ষয় হতে থাকবে। তো এই জন্য ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল যে বেশি দূর যেতে পারবে না।
এটা ছিল কারণ। এরপরে তোরা দাগ দিবি হর্ষের 4। হর্ষের 4 আমি এখন বলছি যেটা যেটা পড়তে হবে। হর্ষের 4, হর্ষের 7, 4 হলো 7 হলো, এখানে দাগ দিয়ে দিচ্ছি 4 7। হর্ষের 4 7 আমি পড়েও দিচ্ছি 4 7, ঠিক আছে। 4 7 7 কিন্তু সংসদ নমুনা প্রশ্ন। দেন হচ্ছে তারপরে হচ্ছে যে 9 9, হর্ষের 9 আর হচ্ছে 10, হর্ষের 9 আর 10, ঠিক আছে। তো দেখ হর্ষের 4-এর কোশ্চেন কি বলছে। হর্ষের 4-এর কোশ্চেন বলছে যে হ্রস্ব তরঙ্গ সম্প্রচার। আচ্ছা, হ্রস্ব তরঙ্গ মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য ছোট মানে কম্পাঙ্ক বড়, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। হ্রস্ব তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কম্পাঙ্ক বড়। বলছে হ্রস্ব তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন? মানে আমি যদি কোনো রেডিও বা এফএম শুনি, তো বলা হচ্ছে যে দিনের বেলার তুলনায় রাত্রে বেলায় বেশি স্পষ্ট হচ্ছে। এর কারণ কি? বলছে হ্রস্ব তরঙ্গ অর্থাৎ উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ আয়ন মণ্ডলের উচ্চতর ও বেশি আয়নিত স্তরগুলি থেকে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। বোঝা গেল? হর্ষ তরঙ্গ যেটা আমরা বলছি, অ্যাকচুয়ালি হর্ষ তরঙ্গ কিন্তু 30 থেকে 40 মেগাহার্জের মধ্যে কম্পাঙ্ক যেটা। এগুলো কি বলছে? এগুলো আয়নমণ্ডলের উচ্চতর এবং বেশি আয়নিত স্তরগুলো থেকে প্রতিফলিত হয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে আসে। এবার দেখ, অন্যদিকে দিনের বেলায় এই তরঙ্গ আয়নমণ্ডলেরই নিম্নতর ও কম আয়নিত স্তরগুলি দ্বারা বেশ কিছু পরিমাণে শোষিত হয়। অ্যাকচুয়ালি তোদের এখানে একটা পার্ট আমি যে বলছিলাম না আগের দিন, যে এনসিআরটিতে ওই যে বায়ুমণ্ডলের স্তরকে কয়েকটা ভাগে ভাগ করেছে, ডি, ঠিক আছে, ডি, ই, F1 F2 এরকম কিছু স্তর আছে। তো কি হয়, রাত্রে বেলায় দুটো স্তর না মিলে যায় একসাথে, দুটো স্তর একসাথে মিলে যায়। দেখ, দুটো স্তর যদি একসাথে মিলে যায় সেখানে কি হবে? আয়নের ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে, আয়নের ঘনত্ব বেড়ে যাবে। ওটাই বলছে, এখানে কিন্তু স্তর মেনশন করেনি, যেহেতু তোদেরও সিলেবাসে এরকম স্তরের কোনো ব্যাপার নেই। তো এই জন্য বলছে দেখ, দিনের বেলায় এই তরঙ্গ আয়নমণ্ডলের নিম্নতর এবং কম আয়নিত স্তরগুলি দ্বারা বেশ কিছু পরিমাণে শোষিত হয়। তাহলে শোষণ হয়ে যাচ্ছে মানে কি? শক্তি কিছুটা তো কমে যাবে, সিগন্যাল কিছুটা কি হবে? লো হয়ে যাবে, তাই না? ওই জন্য বলছে এজন্যই দিনের বেলায় হ্রস্ব তরঙ্গের মাধ্যমে প্রেরিত তথ্য কিছুটা অস্পষ্ট হয়। মেন লাইন এটা, যে দিনের বেলায় নিম্নতর এবং কম আয়নিত স্তরগুলো দ্বারা কিছুটা শোষণ হয়ে যাচ্ছে, এই কারণে অস্পষ্ট হচ্ছে। আচ্ছা, রাত্রিবেলায় সূর্যালোকের অনুপস্থিতিতে নিম্নতর এবং কম আয়নিত স্তরগুলি প্রায় বিলুপ্ত হয়। অ্যাকচুয়ালি বিলুপ্ত হয় মানে মিলে যায় এক জায়গায়। তাই হ্রস্ব তরঙ্গের প্রায় কোনো শোষণই হয় না। এই কারণে রাতে প্রেরিত তথ্যের স্পষ্টতা অনেকটাই বেড়ে যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে দেখ 7-এর যেটা আছে, বলছে বেতার তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে মুখ্য 3টি পদ্ধতির পার্থক্য উল্লেখ করো। মানে আমরা বেতার তরঙ্গকে যে সঞ্চার করি তার কয়েকটা পদ্ধতি হতে পারে। কি কি? একটা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আমরা করতে পারি, 2 নম্বর হচ্ছে কি সমাক্ষ রজ্জুর মধ্য দিয়ে করতে পারি, আর 3 নম্বর হচ্ছে কি আলোকীয় তন্তুর মধ্য দিয়ে আমরা করতে পারি। এই যে যে 3টি পদ্ধতি বলেছে, এদের মধ্যে কি কি পার্থক্য থাকছে 3টে পদ্ধতির মধ্যে, কি বলছে দেখ। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতি স্বল্প কম্পাঙ্ক থেকে অতি উচ্চ কম্পাঙ্কের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কি কি হিসাবে যেতে পারে? ভূমি তরঙ্গ হিসাবে পাঠাতে পারি। আরে দেখ, বেতার মানে কি? তার ছাড়া, ঠিক আছে, বেতার মানে হচ্ছে তার ছাড়া। এবারে বেতার তরঙ্গ আমরা বলছি, যেটা অ্যাকচুয়ালি বেতার তরঙ্গ তার ছাড়া বলছি এই কারণে, কেন কি আমরা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে করছি বলে বেশিরভাগ সময়। তবে রেডিও ওয়েভ যেটা, সেটা কিন্তু আমরা তার একটা রেঞ্জ আছে। তো সেটা কি বলছে দেখ, দেশ ভূমি তরঙ্গ হতে পারে, নভতরঙ্গ বা দেশ তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। মানে কি? কোনো তার ছাড়াই হচ্ছে। তবে মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের ব্যবহার ছাড়া বায়ুমণ্ডলের মাধ্যমে বিশ্বব্যাপী সঞ্চার সম্ভব নয়।
আচ্ছা, তোরা জিপিএস নাম শুনেছিস? জিপিএস, ঠিক আছে, ওটা একটা কোশ্চেন আসছে। বিশ্বব্যাপী সঞ্চার আমরা করছি কিসের সাহায্যে? তারের সাহায্যে তো করতে পারবো না। স্যাটেলাইট ছাড়া কিন্তু পুরো একদম সারা বিশ্বে পুরোটাকে কভার করা সম্ভব নয়। কারণ কি, এত অ্যান্টেনা বসিয়ে বসিয়ে পুরো বিশ্বকে কভার করব সম্ভবই নয়। স্যাটেলাইট ইউজ করে আমরা জিপিএস যেটা সেটা আসছি। তো দেখ, এটা হলো বিশ্বব্যাপী সঞ্চার কিন্তু কৃত্রিম উপগ্রহ ছাড়া সম্ভব নয়। সমাক্ষ রজ্জুর মধ্য দিয়ে কি হতে পারে? শুধুমাত্র স্বল্প দূরত্বের বেতার সম্প্রচারের জন্যই এই মাধ্যমকে ব্যবহার করা যেতে পারে। যেমন কয়েকটি কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারি আমরা। কোনো ছোট অঞ্চলের টেলিফোন যোগাযোগ ব্যবস্থা করা যেতে পারে সমাক্ষ রজ্জুর সাহায্যে। আলোকীয় তন্তুর মাধ্যমে কি হচ্ছে, প্রায় অসীম পাল্লার কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের বিশ্বব্যাপী সম্প্রচার সম্ভব হয় এটার মধ্য দিয়ে। আন্তর্জাতিক টেলিফোন ব্যবস্থায় কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এবার বলছি দেখ, মাইক্রোওয়েভের সাহায্যে সঞ্চারের জন্য মূলত বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সঞ্চালিত দেশ তরঙ্গ এবং ওই দেশ তরঙ্গের কার্যকর প্রতিফলনের জন্য মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সাহায্য নেওয়া হয়। মানে তাহলে মাইক্রোওয়েভ কোনটাতে করা হচ্ছে? যে ওই স্যাটেলাইটের সাহায্যে আমরা করছি। আচ্ছা, মাইক্রো মানে কি? আরো ছোট, আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্য, মানে কম্পাঙ্ক অনেক বেশি, সেটা স্যাটেলাইটের সাহায্যে হবে। এরপরে দেখ, নয়ের যে হর্স আছে সেটা হচ্ছে আয়ন মণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন? এই ফর্মুলাটা আমি লিখেছিলাম যে দেশ তরঙ্গের কম্পাঙ্ক এফ এর মান কিন্তু খুব বেশি। আমি এটা বলেছিলাম দেখ, যে একটা আয়ন মণ্ডলের যেটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক মিউ সমান কি হতো 1 - 81 n/f² হোল টু দি পাওয়ার হাফ। আমি আগের দিন বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে নিচের যে স্তর যেটা ট্রপোস্ফিয়ার, তার প্রতিসরাঙ্ক প্রায় 1 হচ্ছে। দেখ, এটা মিউ প্রায় 1 হচ্ছে এটা, ঠিক না? আর এইখানে যদি তুই দেখিস যে আয়ন মণ্ডল, আয়ন মণ্ডলে যেটা আগের দিন বলেছিল একজন, যে আয়ন মণ্ডলে কি আয়ন মণ্ডলের যে প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট হচ্ছে। আমরা তো জানি যে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ সমান c/v। তাহলে c হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, বাই ভি হচ্ছে কি ওই মাধ্যমে আলোর গতিবেগ। তো আয়ন মণ্ডলে প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট, মানে তাহলে কি আয়ন মণ্ডলে আলোর গতিবেগ ওই শূন্য মাধ্যমে আলোর গতিবেগের থেকে বেশি হচ্ছে? অ্যাকচুয়ালি কি, ওখানে গ্রুপ ভেলোসিটি হয়, ফেজ ভেলোসিটি হয়। ফেজ ভেলোসিটি 1-এর থেকে, ফেজ ভেলোসিটি হচ্ছে কি 3 × 10⁸ এর থেকে বেশি হয়ে যাচ্ছে। গ্রুপ ভেলোসিটি 3 × 10⁸ এর থেকে কম হচ্ছে। ওভারঅল একটা ক্যালকুলেশন, কেন কি আমরা দেখ ওভারঅল ক্যালকুলেশন করলে 1-এর থেকে কম আসছে। অ্যাকচুয়ালি আমরা যেটা প্রতিসরাঙ্ক ব্যবহার করি কার ক্ষেত্রে? কাঁচের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, মানে যেগুলো হচ্ছে নর্মাল ম্যাটেরিয়াল। কিন্তু আয়ন মণ্ডল হচ্ছে কি একটা প্লাজমা স্তর, কেন কি ওখানে আয়ন অবস্থায় আছে। যার ফলে ওখানে কিন্তু এই যে ভেলোসিটির যে ব্যাপারটা, সেটা কিন্তু এই যে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে যাবে কি না প্রতিসরাঙ্ক। এবারে দেখ, যদি এফ খুব বেশি হয়ে যায়, যদি দেখ আমরা এখানে কোশ্চেন কি আছে, যে আয়ন মণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন? দেশ তরঙ্গের মানে স্পেস ওয়েভের ফ্রিকোয়েন্সি অনেক হাই হচ্ছে, হ্যাঁ কি না? ফ্রিকোয়েন্সি অনেক হাই হচ্ছে। যদি এটা খুব বেশি বড় হয়ে যায়, তাহলে তুই নিজে বল, 1 - এর নিচে যদি খুব বড় সংখ্যা হয়ে যায়, তাহলে এটা প্রায় কি হবে? জিরো চলে আসবে। এটা প্রায় কি হবে? জিরো চলে আসবে। এর এর নিচে যদি ফ্রিকোয়েন্সি খুব বড় হয়, তাহলে এটা প্রায় টেন্স টু কি হয়ে যাবে? জিরো। তো ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? 1-এর কাছাকাছি থেকে যাচ্ছে। আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন দেখেছি? যে আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে কিন্তু ওটা ব্যাক করতে পারে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে। যদি ট্রপোস্ফিয়ারের প্রতিসরাঙ্ক 1 হয়, আর এখানে প্রতিসরাঙ্ক যদি বাই চান্স 0.9 বা আরো কম হয় 0.8, তাহলে দেখা যাবে তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে ঘুরতে পারে।
কিন্তু ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হাই হয় তাহলে এরও প্রতিসরাঙ্ক প্রায় 1 হয়ে যাবে, এরও প্রতিসরাঙ্ক প্রায় 1 এর কাছাকাছি থাকবে। তাহলে আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে ঘুরবে না, সোজাই চলে যাবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে ঘোরার জন্য আমাদের কি চাই? ঘন থেকে লঘুতে যাওয়া চাই। তো এটা তো অলরেডি 1 আছে। এফ যদি খুব হাই হয় এটা প্রায় 0 হয়ে যাবে, এটা প্রায় 0 হয়ে গেলে আয়ন মণ্ডলের প্রতিসরাঙ্ক 1 এর কাছাকাছি হবে। তো প্রতিসরাঙ্কের খুব একটা ডিফারেন্স আসছে কি? আসছে না। তাহলে আর ফিরিয়ে আনতে পারবে না, ও কিন্তু সোজা চলে যাচ্ছে। হলো এই কারণে। এবার এটা পড়তে পারিস। এবার দেখ 10 কোশ্চেন আছে, বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন? অলরেডি আমরা এটা পড়েছি একটু আগে, ঠিক আছে? এখান থেকেও নিতে পারিস। 40 মেগাহার্জের বেশি কম্পাঙ্কের সিগন্যালকে আয়নমণ্ডল প্রতিফলিত করতে পারে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? স্যাটেলাইট ইউজ করি। বোঝা গেল? স্যাটেলাইট ইউজ করছি। আচ্ছা, এই পার্টগুলো ছিল কিছু কিছু কথা যেগুলো আমরা দেখছি। নেক্সট এবারে লিখবি কিছু, বলছি। হ্যাঁ, লেখ মোডেম। মোডেম কি? মোডেম কি? হ্যাঁ, আমি লিখছি এখানে মোডেম কি। ময়কার ডয়কার ম, এনেকে ম ডয়কার ম লেখে মোডেম, MODEM। মোডেম কি? তোদের বইতে আছে মনে হচ্ছে মোডেম কি। হ্যাঁ, 462 পেজ, 462 পেজ। আমি বলে দিচ্ছি, লিখে নে। লেখ, যে কোনো ডিজিটাল তথ্যকে, যে কোনো ডিজিটাল তথ্যকে, যে কোনো ডিজিটাল তথ্যকে অ্যানালগ, যে কোনো ডিজিটাল তথ্যকে অ্যানালগ বা মান নির্ভর তথ্যে, যে কোনো ডিজিটাল তথ্যকে অ্যানালগ বা মান নির্ভর তথ্যে এবং এবং অ্যানালগ তথ্যকে, অ্যানালগ তথ্যকে ডিজিটাল তথ্যে রূপান্তরের যন্ত্রকে, এবং অ্যানালগ তথ্যকে ডিজিটাল তথ্যে রূপান্তরের যন্ত্রকে মোডেম বলে। ঠিক আছে? মানে সোজা কথা বলতে গেলে আমরা মোডেম কি করছে না, দেখ আমাদের প্রয়োজন হচ্ছে কখনো আমরা ডিজিটাল, যেটা আমাদের, আমরা দুটো সিগন্যাল পড়েছি না ডিজিটাল বর্তনী চ্যাপ্টার প্রথম যখন শুরু করেছিলাম, লিখেছিলাম একদিকে ছিল যে অ্যানালগ সিগন্যাল আর একদিকে ছিল ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল বলতে কি, যে ওর মান যা কিছু হতে পারে ভ্যালু, আর ডিজিটাল সিগন্যাল কি ছিল, ওর মান কেবলমাত্র দুটো অবস্থা হতে পারে, হাই বা লো, 0 আর 1, নাকি না? 0 আর 1 ছিল। তো আমাদের এই যে যে আমরা যে সঞ্চার করছি, এই সঞ্চার ব্যবস্থা আমাদের কখনো কখনো প্রয়োজন পড়ছে যে না ডিজিটাল দিয়ে হচ্ছে না, ওটাকে অ্যানালগ করতে হবে। আবার কোথাও প্রয়োজন পড়ছে যে না অ্যানালগ থেকে ডিজিটাল করতে হবে। এই যে যে কনভার্ট করছি আমরা, সেটাই হচ্ছে মোডেম। ক্লিয়ার? আচ্ছা, এখন মোডেম, এই যে যে মোডেম যন্ত্রটা, দেখ অ্যাকচুয়ালি দেখ আমরা কেন এটা করতে চাইছি, যে ডিজিটাল থেকে অ্যানালগে আমরা হচ্ছে মডিউলেশন করতে চাই। মডিউলেশন করতে চাই বলতে কি, গ্রাহক ও প্রেরক প্রান্তে আমরা চাই যে লো সিগন্যালকে, একটা মানে লো ফ্রিকোয়েন্সির সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালের উপরে উপরিপাতিত করে পাঠাতে চাই। এখন এই যে যে উপরিপাতিত করব, এই উপরিপাতিত করার সময় মানে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালের উপরে উপরিপাতিত করার সময় ডিজিটাল দিয়ে ঠিকমতো মডিউলেশন করা যাচ্ছে না। মানে ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল সিগন্যাল মানে কি হবে? ডিজিটাল সিগন্যাল মানে এই যে এখানে হাই হচ্ছে ধরো, কোথাও কোথাও লো হচ্ছে, এটা দিয়ে আমি আর একটার উপরে উপরিপাতিত করতে পারছি না। কেন? কেন কি, এটা কিন্তু কেবলমাত্র দুটো ডিসক্রিট ভ্যালু দিচ্ছে, যে কোনো সময়ে যে মান চেঞ্জ হচ্ছে এরকম কিছু দিচ্ছে না, যে হয় 1 না হলে 0, হয় 1 না হলে 0।
একে আমি মডিউলেশন করতে পারবো না, এই জন্য আমাদের কি করতে হবে, এই ডিজিটালকে অ্যানালগে করে নিতে হবে। তাহলে আমরা মডিউলেশন করি কোন প্রান্তে, প্রেরক প্রান্তে, আর ডিমডিউলেশন করি কোন প্রান্তে, গ্রাহক প্রান্তে। তাহলে প্রেরক প্রান্তে মোডেম কি করবে, প্রেরক প্রেরক প্রান্তে মোডেম করবে যে ডিজিটাল থেকে অ্যানালগে, আর গ্রাহক প্রান্তে মোডেম কি করবে, অ্যানালগ এসছে কিন্তু এত সময়, অ্যানালগ থেকে ডিজিটালে, বোঝা গেল? তাহলে প্রেরক প্রান্তে মোডেম, প্রেরক প্রান্তে মোডেম, প্রেরক প্রান্তে মোডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, প্রেরক প্রান্তে মোডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, প্রেরক প্রান্তে মোডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, এবং গ্রাহক প্রান্তে মোডেম, এবং গ্রাহক প্রান্তে মোডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে, এবং গ্রাহক প্রান্তে মডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। অর্থাৎ অর্থাৎ মডিউলেশন এবং ডিমডিউলেশন প্রক্রিয়াকে, মডিউলেশন এবং ডিমডিউলেশন প্রক্রিয়াকে প্রক্রিয়াকে সংক্ষেপে মোডেম বলা যায়। অর্থাৎ মডিউলেশন এবং ডিমডিউলেশন প্রক্রিয়াকে সংক্ষেপে মডেম বলা যায়। অর্থাৎ মডিউলেশন এবং ডিমডিউলেশন প্রক্রিয়াকে মডেম বলা যায়। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার লেখ, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার দুটি সুবিধা আর দুটি অসুবিধা। ছোট ছোট কোশ্চেন কিন্তু এগুলো। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা। ঠিক আছে, প্রথমে সুবিধা লিখছি। দুটো করে জানলেই হবে, তুই নিজে ভেবে দেখ কি কি সুবিধা হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা। 1 নম্বর লেখ, এই ব্যবস্থায় একটি মাত্র প্রেরক থেকে, এই ব্যবস্থায় একটি মাত্র প্রেরক থেকে সুবিধা যেটা হচ্ছে, এই ব্যবস্থায় একটি মাত্র প্রেরক থেকে, এই ব্যবস্থায় একটি মাত্র প্রেরক থেকে পৃথিবীর অনেকটা অংশ জুড়ে, পৃথিবীর অনেকটা অংশ জুড়ে পৃথিবীর অনেকটা অংশ জুড়ে যোগাযোগ গড়ে তোলা যায়। ঠিক কিনা বল? একটা প্রেরক অ্যান্টেনা হলো, স্যাটেলাইটে পৌঁছে দিয়েছে, ওখান থেকে অনেক গ্রাহক অ্যান্টেনা পেয়ে যেতে পারে, হ্যাঁ কি না? 2 নম্বর, প্রাকৃতিক বিপর্যয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে এই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে না। প্রাকৃতিক বিপর্যয়ে এই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে না। কোথাও ঝড় বৃষ্টি কি ভূমিকম্প হোক, যেটা হচ্ছে কি অ্যান্টেনা যেগুলো আছে ভেঙে পড়তে পারে, কিন্তু স্যাটেলাইট তো আছে কি, স্যাটেলাইট আছে বাইরে, আছে বায়ুমণ্ডলের বাইরে, কোনো সমস্যাই নেই। এরপরে অসুবিধা দুটো লিখে দিচ্ছি, অসুবিধা। ঠিক আছে,
আমি বলেছিলাম না যে সমস্ত ডিশ অ্যান্টেনাকে একই দিকে মুখ করে বসানো থাকে, মনে পড়ে? সমস্ত ডিশ অ্যান্টেনাকে একই দিকে মুখ করে বসানো থাকে মানে কি, ওই ভূসমলয় উপগ্রহ যেটা জিও স্টেশনারি স্যাটেলাইট, ওখান থেকে সিগন্যাল নেবে। কিন্তু কথা হলো যে জিও স্টেশনারি স্যাটেলাইটকে ওই জায়গায় প্লেস করা, এটা কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ হচ্ছে, এটা একটা অসুবিধা হতে পারে। তাহলে ভূসমলয় উপগ্রহ স্থাপন করা, ভূসমলয় উপগ্রহ, অসুবিধা লিখছি, ভূসমলয় উপগ্রহ স্থাপন করা, ভূসমলয় উপগ্রহ স্থাপন করা, ভূসমলয় উপগ্রহ স্থাপন করা অত্যন্ত ব্যয়সাধ্য ও কঠিন পদ্ধতি, অত্যন্ত ব্যয়সাধ্য ও কঠিন পদ্ধতি। স্থাপন করা অত্যন্ত ব্যয়সাধ্য ও কঠিন পদ্ধতি, ঠিক কিনা বল? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, যেহেতু উপগ্রহের সাহায্যে প্রেরিত তথ্য, যেহেতু উপগ্রহের সাহায্যে প্রেরিত তথ্য যেহেতু উপগ্রহের সাহায্যে প্রেরিত তথ্য যে কেউ শুনতে পারে, যে কেউ শুনতে পারে, যে কেউ শুনতে পারে, তাই গোপনীয়তা রক্ষা করা অসুবিধাজনক, তাই গোপনীয়তা রক্ষা করা অসুবিধাজনক। তবে এখন অনেক সিকিউরিটি হয়ে গেছে, যে বিভিন্ন দেশ তার স্যাটেলাইট কিন্তু কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? এখন কিন্তু অনেকটা ওরকম ভাবে হয়ে গেছে। নেক্সট লেট, বিশ্ব অবস্থান তন্ত্র, বিশ্ব অবস্থান তন্ত্র পয়েন্ট, যেটা জিপিএস বলছি না, তোরা দেখবি শর্ট কোশ্চেন পেয়ে যাবি, জিপিএস এর ফুল ফর্ম কি, বাংলায় লিখছি বিশ্ব অবস্থান তন্ত্র, বিশ্ব অবস্থান তন্ত্র, ঠিক আছে? ইংরেজি কি হওয়া উচিত? গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এটারই হচ্ছে শর্ট ফর্ম হয়ে গেল কি না, জিপিএস। বাস। যদি বলে জিপিএস এর ফুল ফর্ম লিখতে পারবো, যদি বলে জিপিএস কি, তাহলে এক কথায় লেখ যে জিপিএস হলো একটি, জিপিএস হলো একটি, একটি মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট, জিপিএস হলো একটি মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট, জিপিএস হলো একটি মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। নেভিগেশন সিস্টেম বলতে ওই সঞ্চার ব্যবস্থারই মধ্যে পড়ছে, ঠিক আছে? জিপিএস হলো একটি মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা পৃথিবীর যে কোনো জায়গায়, যা পৃথিবীর যে কোনো জায়গায়, যা পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান শনাক্ত করতে পারে, শনাক্ত করতে পারে। আমরা ইউজ করি বাইকে, তাই তো, দিয়ে লোক কোথায় গলিতে ঢুকে গেছে, ঠিক কি না? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা কাজ করছে অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসাবে। আর জিপিএস এ অনেকে কি করে, নিজেদের লোকেশনকে মার্ক করে রাখে। যেমন এখানটায় হচ্ছে স্কুল আছে, আমি যদি এখন হচ্ছে জিপিএস খুলি, তো যদি নন্দীগ্রাম বলে সার্চ করি, তো এখানে কিন্তু ওই স্কুলের যে নাম, সেটা সার্চ করলে কিন্তু আসবে, ঠিক আছে? তো এটা তুইও করতে পারিস, ঠিক আছে? তুই তোর নিজের নাম দিয়েও করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে লিখে নিচ্ছিল জিপিএস এর দুটি সুবিধা, জিপিএস এর দুটি সুবিধা,
জিপিএস এর দুটি সুবিধা। দেখ, যেহেতু স্যাটেলাইটের সাহায্য হচ্ছে তাহলে আবহাওয়ার কোনো ইম্প্যাক্টই পড়বে না, নাকি না? তাহলে 1 নম্বর লেখ, জিপিএস সমস্ত আবহাওয়ায় কাজ করে। জিপিএস সমস্ত আবহাওয়ায় কাজ করে। জিপিএস সমস্ত আবহাওয়ায় কাজ করে। আর তারপরে আরেকটা পয়েন্ট লেখ, এটি দিনে 24 ঘন্টাই কার্যকরী থাকে। এটি দিনে 24 ঘন্টাই কার্যকরী থাকে। হলো? আচ্ছা, এবার দেখ, আমরা যখন প্রথমে কিছু আহ, সংজ্ঞা লিখছিলাম, সেখানে আমরা পড়েছিলাম মডিউলেশন, ডিমডিউলেশন, ঠিক কি না? মডিউলেশন কেন করা হয় আমরা বলেছি যে বেশি, মানে দূর পর্যন্ত যেতে গেলে বেশি শক্তি প্রয়োজন, কিন্তু আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি, ধরো এই যে যে আমি কথা বলছি, এক তো ওটা একটা কারণ যে শক্তি কম হচ্ছে বলে বেশি দূর যেতে পারবে না। আরো অনেক কারণ হয়। কারণ বলতে কি, একটু একটু এটা দেখে যে আমরা যে কথা বলি তার ফ্রিকোয়েন্সি কত, অডিও ফ্রিকোয়েন্সি যেটা বল আমরা যে শুনতে পাই, 20 হার্জ থেকে 20,000 হার্জ। আমরা 20 হার্জের কম আমরা শুনতে পাই না, কোনো কুকুর বেড়াল এরা শুনতে পারে, ঠিক আছে? আর 20,000 হার্জের বেশি তাও আমরা শুনতে পাই না, কিছু কিছু পাখি বা কীট পতঙ্গ এরা কিন্তু শনাক্ত করতে পারে। তো এখন আমি যদি বলি আমরা যে রেঞ্জে কথা বলছি, তোকে যদি আমি ওই কোশ্চেন দিয়ে দিই যে আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ধরছি, হ্যাঁ, যে আমরা যে অডিও ফ্রিকোয়েন্সি যেটা বলছি, মানে শ্রুতি তরঙ্গ যদি বলি, শ্রুতি কম্পাঙ্ক হাইয়েস্ট কি হতে পারে, 20 কিলো হার্জ, মানে 20,000 হার্জ, হ্যাঁ কি না বল? হাইয়েস্ট হয়তো এর তো বেশি নয়, 20 থেকে 20,000, মানে হচ্ছে 20,000 হার্জ। আমি যদি বলি এইটাকে সম্প্রচার করতে গেলে কোনো বাহক তরঙ্গ ছাড়াই কত বড় অ্যান্টেনা লাগবে, তুই ক্যালকুলেট করবি কি, ল্যামডা আগে, তারপরে ল্যামডা/2 করবি ডাইপোল অ্যান্টেনা বার করার জন্য। তো প্রথমে দেখ সি সমান নিউ ল্যামডা, হ্যাঁ কি না? তো ল্যামডা সমান কত হচ্ছে, সি বাই নিউ। আচ্ছা, সি হচ্ছে কত, 3 × 10⁸, আর নিউ কত, 20,000 হার্জ। মিটারে আসবে এটা, এটা 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, আর এটা হয়ে যাবে কত, 1 2 3 4, ওটা হয়ে যাবে 10⁴ মিটার। আচ্ছা, এটাকে আমি লিখে নিচ্ছি, 15-র পরে কটা শূন্য হবে, 3টে শূন্য, মিটার। আচ্ছা, 1000 মিটার মানে হচ্ছে কি, কিলোমিটার। 15 কিলোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, কিলোমিটার হিসাবে বলছি। যদি বলি অ্যান্টেনার লেন্থ কত হবে, লেন্থ অফ ডাইপোল অ্যান্টেনা, তুই নিজে বল কত হবে লেন্থ অফ ডাইপোল অ্যান্টেনা। আমি যে কোনো অ্যান্টেনা বলছি, মিনিমাম যদি করতেও চাই, আমরা দুটো টাইপের অ্যান্টেনা দেখেছিলাম না, একটা ছিল হার্চ অ্যান্টেনা আর একটা ছিল মার্কনি অ্যান্টেনা। একটা ল্যামডা/2 হয়, ল্যামডা/4, তোদের ল্যামডা/2 দিয়েই সব জায়গায় চলবে। আমি যদি সব থেকে ছোট করতেও চাই, কত হবে, 15কে 4 দিয়ে ভাগ কর। মিনিমাম যদি হয়ও, 15কে 4 দিয়ে ভাগ করলে, আমি 12ও যদি, 3 কিলোমিটার, 3 কিলোমিটার দৈর্ঘ্যের অ্যান্টেনা কি কম হচ্ছে বানানো? যথেষ্ট বড়, উঁচুতে বানানো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো প্রবলেম এই জায়গায় হচ্ছে যে কম কম্পাঙ্ক হলে অ্যান্টেনা বড় বড় তৈরি লাগবে, ঠিক? দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে কি, কোনো একটা অ্যান্টেনা থেকে নির্গত যে তরঙ্গ হচ্ছে তার যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু ল্যামডা স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। এখানে অবশ্যই লেন্থ এল আছে, মানে অ্যান্টেনার দৈর্ঘ্য, যাই হোক, তুই নিজে বল, এখানেও তাই। যদি কম কম্পাঙ্ক হয়, লো ফ্রিকোয়েন্সি হয়, ফ্রিকোয়েন্সি লো হয়, তাহলে কি হবে, ল্যামডা হাই। আচ্ছা, ল্যামডা যদি হাই হয় তাহলে কি হবে, পাওয়ার খুব কমে যাবে। আমি এই ধীরে ধীরে কথা বলার জন্য বানালাম বড় অ্যান্টেনা, ওখান থেকে পাওয়ারই বেরোচ্ছে না, লাভটাই কি হলো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি না, মডিউলেশনের প্রয়োজনীয়তা, যে আমাকে হাই ফ্রিকোয়েন্সির উপরে ওভারল্যাপ করতে হবে। লেখ, মডিউলেশনের প্রয়োজনীয়তা লেখো, ছোট ছোট 3টে পয়েন্ট লিখবো।
ঠিক আছে, মডিউলেশনের প্রয়োজনীয়তা, মডিউলেশনের প্রয়োজনীয়তা। ঠিক আছে, মডিউলেশনের প্রয়োজনীয়তা। ঠিক আছে, লেখ 1 নম্বর, দেখ আমি ছোট করে লিখছি। 1 নম্বর লেখ যে যে কোনো সংকেত সম্প্রচারের ক্ষেত্রে, কোনো সংকেত সম্প্রচারের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টেনা, ব্যবহৃত অ্যান্টেনার দৈর্ঘ্য, ব্যবহৃত অ্যান্টেনার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য বা সর্বনিম্ন λ/4 হওয়া প্রয়োজন। হ্যাঁ কি না বল? এটা আমরা লিখেছি, কিন্তু আগে একবারও ল্যাঙ্গুয়েজে লিখেছিলাম এটা। কোনো সংকেত সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টেনার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য বা সর্বনিম্ন λ/4 হওয়া প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এবার লেখ কম কম্পাঙ্কের, ওটারই সঙ্গে এটা 2 নম্বর নেই, কম কম্পাঙ্কের অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, কম কম্পাঙ্কের অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, কম কম্পাঙ্কের অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের সম্প্রচারের ক্ষেত্রে অ্যান্টেনার দৈর্ঘ্য অনেক বড় হওয়া প্রয়োজন। কম কম্পাঙ্কের অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের সম্প্রচারের ক্ষেত্রে অ্যান্টেনার দৈর্ঘ্য অনেক বড় হওয়া প্রয়োজন। ঠিক আছে, অনেক বড় হওয়া প্রয়োজন। তাই 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 কম কম্পাঙ্কের তরঙ্গকে কম কম্পাঙ্কের তরঙ্গকে বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপরে, তাই কম কম্পাঙ্কের তরঙ্গকে বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপর উপরিপাতিত করে পাঠালে অ্যান্টেনার দৈর্ঘ্য ছোট হয়, অ্যান্টেনার দৈর্ঘ্য ছোট হয়। ঠিক কিনা বল? অ্যান্টেনার দৈর্ঘ্য আমরা ছোট করতে চাই, যে তথ্যটা আমি পাঠাচ্ছি তার কম্পাঙ্কটা অনেক কম। কম্পাঙ্ক অনেক কম মানে কি? কম্পাঙ্ক অনেক কম মানে ল্যামডা অনেক বড়। ল্যামডা অনেক বড় মানে কি হবে? অ্যান্টেনা খুব বড় বড় লাগবে, তাই তো? সেটা তো সম্ভব নয়। এই জন্য আমি কি করলাম, ওই কম কম্পাঙ্কের তথ্যটাকে কি করলাম, বেশি কম্পাঙ্কের তরঙ্গের উপর উপরিপাতিত করে দিলাম। বেশি কম্পাঙ্ক মানে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তরঙ্গ দৈর্ঘ্য ছোট মানে অ্যান্টেনাও ছোট হয়ে যাবে। আর একটা পয়েন্ট লিখবো, 2টো পয়েন্ট, অনেক পয়েন্ট হয়, 2টো পয়েন্ট লিখবো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট লেখ যে এল দৈর্ঘ্যের এল দৈর্ঘ্যের অ্যান্টেনা হতে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের তীব্রতা সমানুপাতিক, কি লিখবো, L/λ²। ঠিক আছে,
এখানে লেখ কম কম্পাঙ্কের অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষেত্রে তীব্রতা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সংকেতের তীব্রতা অনেক কমে যায়, অনেক কমে যায়। তাই এজন্য মডিউলেশন করা প্রয়োজন, মডিউলেশন প্রয়োজন। আর ওই মডিউলেশন কি লিখলাম না, ঠিক আছে, কেন কি আগের পয়েন্টে লিখেছি। এক্ষেত্রে আমি যদি কি করি যে বেশি কম্পাঙ্কের সঙ্গে উপরিপাতিত করে দিই, তাহলে কি হবে না কম্পাঙ্ক বেড়ে যাবে, ল্যামডা কমে যাবে। আর ল্যামডা কমে গেলে ভগ্নাংশের নিচে ল্যামডা আছে না, ল্যামডা কমে গেলে পাওয়ার বেড়ে যাবে। ক্লিয়ার? ল্যামডা কমে গেলে পাওয়ার বেড়ে যাবে। আচ্ছা, এবার লেখ বিস্তার মডিউলেশন বা এএম, বিস্তার মডিউলেশন বা এএম, অ্যামপ্লিটিউড মডিউলেশন, বিস্তার মডিউলেশন বা এএম। অ্যামপ্লিটিউড মডিউলেশন, ঠিক আছে। সংজ্ঞাটা খুব ভালোভাবেই বইতে আছে, বাট ম্যাথমেটিক্যাল যে পার্ট সেটা আমি বলছি। সংজ্ঞাটা বই থেকে একবার বলে দিচ্ছি, পেজ নাম্বার 458। শোন, বইতে অনেক জিনিস আছে, এগুলো কিছু অত লাগে না। মেন যেটা লাগবে, অঙ্ক যেটা আসে আমি বলে দিচ্ছি, কোশ্চেনও দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রবলেম কি জানিস, প্রচুর জিনিস আছে, কোনো জিনিস ডিটেলসেই নেই, ছোট 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 করে শুধু মানে মার্ক করে করে গেছে। এবারে ছোট ছোট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর করে হচ্ছে। তো এই চ্যাপ্টারের রেঞ্জ খুঁজে পাওয়া বড় মুশকিল। অন্যান্য চ্যাপ্টারে যেমন আমরা জানি কি যে লেন্স আছে, লেন্স পড়তে হবে আমাকে, কিন্তু এখানে প্রচুর জিনিস আছে, কোনটা ছেড়ে কোনটা পড়তে হবে মানে সিলেবাস ডিফাইন করাটা, কিন্তু সিলেবাসে তো শুধু হেডলাইন দেওয়া আছে, কিন্তু কোশ্চেন কোনো কোনো সময় দেখবি মোডেম কাকে বলে চলে এসছে, ঠিক আছে, কোনো কোনো সময় এসছে যে জিপিএস এর ফুল ফর্ম কি, জিপিএস কি, এরকম আছে। তো কোনো কোনো সময় বেতার সঞ্চারের কোশ্চেনও চলে এসছে। এটা হচ্ছে 458 পেজ, সংজ্ঞা দেখ 458 পেজ, প্রকাশনী বইয়ে 458 পেজ। আমি পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ, বলছে দূর সঞ্চারের ক্ষেত্রে মডিউলেশন মানে কি, কম কম্পাঙ্কের তরঙ্গকে বেশি কম্পাঙ্কের তরঙ্গের উপরে উপরিপাতিত করতে হবে। এখন সেটা 3 রকম হয়, একটা হচ্ছে কি না বিস্তার বিরূপণ, একটা কম্পাঙ্ক বিরূপণ, আর একটা দশা বিরূপণ। মানে বিস্তার বিরূপণ হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডিউলেশন, যেটাকে আমরা এএম বলছি। ক্লিয়ার? এএম বলছি। এরপরে আসবে কি ফ্রিকোয়েন্সি মডিউলেশন, মানে কম্পাঙ্ক বিরূপণ, যেটাকে আমরা কি বলি এফএম বলি। আর ফেজ মডিউলেশন কিন্তু আমাদের সিলেবাসে নেই, বেশি অঙ্ক পড়ে কিন্তু এই অ্যামপ্লিটিউড মডিউলেশন থেকে। আমি তাহলে কম্পাঙ্ক মডিউলেশনে কি করব, শুধু সংজ্ঞা পড়ব আর হচ্ছে মডিউলেশন ইন্ডেক্সটা বলে দেব, ঠিক আছে। শোন কি বলছে, দূর সঞ্চারের ক্ষেত্রে, কি বললাম, দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের উপরে, দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের উপরে তথ্য সংকেতকে আরোপ করা হলে যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, কোনটা পরিবর্তিত হচ্ছে, কম্পাঙ্ক, শুধুমাত্র বিস্তারের মন্থর পর্যায়বৃত্ত পরিবর্তন হয়, কে চেঞ্জ হচ্ছে, বিস্তার, তবে এই প্রক্রিয়াটিকে বিস্তার বিরূপণ বা অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। মানে এখানে কম্পাঙ্ক ঠিক থাকবে, বিস্তারের হালকা হালকা চেঞ্জ হবে। তুই নিজে বল কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে কি হবে, বিস্তার ঠিক থাকবে, কম্পাঙ্কটা হালকা হালকা চেঞ্জ হবে। আচ্ছা, এটা হলো। এবারে দেখ, তোদের বইতে যে ছবি আছে, তোদেরকে ছবিও আঁকতে দেয় কোনো কোনো সময়। দেখ, আমি দেখাচ্ছি তোকে, এইটা আমি লিখলাম, এটা হচ্ছে কিনা কেরিয়ার ওয়েভ, ঠিক আছে, কেরিয়ার ওয়েভ সি,
সি কে আমি বলছি কি কেরিয়ার ওয়েভ, আমি এরকমও লিখতে পারি ওয়াই সি। ওয়াই সি দেখো, ওয়াই সি কেরিয়ার ওয়েভ, এটা ভোল্টেজ সিগন্যাল হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এর কিন্তু কম্পাঙ্ক অনেক বেশি, ঠিক না। তো এরকম হচ্ছে, মানে এর কম্পাঙ্ক কিন্তু অনেক বেশি, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, টাইম পিরিয়ডটা কম, এদিকে টাইম আছে। আচ্ছা, হলো। এর যে অ্যামপ্লিটিউড, যেটা এটা কিন্তু হচ্ছে কি না, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে কি কেরিয়ার ওয়েভ। তো কেরিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, দেখ কেরিয়ার ওয়েভকে আমি লিখছি কি ওয়াই সি। কেরিয়ার ওয়েভ যেটা, ওয়াই কি হতে পারে, ভোল্টেজ হতে পারে, কারেন্টও হতে পারে। ওয়াই সি কে আমি কি লিখছি, এসি। দেখ আমরা যে কোনো একটা তরঙ্গের সমীকরণ কি লিখি, ওয়াই সমান এ সাইন ওমেগা টি, জানিস তো, এরকম করে লেখা যায়। তো আমি সহজ করে নিচ্ছি, বেশি জটিল কোনো ক্যালকুলেশনে যাচ্ছি না, যাতে ইজি হয়ে যায়। আমি লিখছি কি বাহক তরঙ্গের সমীকরণ, বাহক তরঙ্গের সমীকরণ কি লিখছি দেখ, ওয়াই সি মানে কেরিয়ার, কেরিয়ার হচ্ছে কি সি। আচ্ছা, তাহলে এ মানে হচ্ছে কি, এসি মানে কি কেরিয়ার ওয়েভ, কেরিয়ার ওয়েভের হচ্ছে কি বিস্তার, এসি হচ্ছে কি কেরিয়ার ওয়েভের বিস্তার। আচ্ছা, সাইন ওমেগা সি টি, ওমেগা সি মানে কি কেরিয়ার ওয়েভের কৌণিক কম্পাঙ্ক, সবই ঠিকঠাক আছে। তো বলে এদিকে কি হবে, প্লাস এসি মানে কেরিয়ার ওয়েভের বিস্তার, এদিকে কি হবে মাইনাস এসি, যেমনটা হয় প্লাস মাইনাস এদিকে চলছে, হলো। আচ্ছা, এবার হচ্ছে কি তথ্য সংকেতের বা তথ্য তরঙ্গের সমীকরণ, তথ্য তরঙ্গের সমীকরণ, ওকে কি লেখা যেতে পারে, তথ্য তরঙ্গের সমীকরণ ওয়াই এম লিখলাম, তথ্য ইংরেজি কি মেসেজ, মেসেজই লিখছি ওয়াই এম। এখানে কি হবে এ এম সাইন ওমেগা এম টি, নাকি না, ঠিকঠাক আছে, লেখা যাবে, লেখা যাবে তো, লেখা যাবে, হলো। আচ্ছা, দেখ আমরা যে পড়েছি, তাহলে এখানে দেখ কম্পাঙ্কের যে কন্ডিশন, তুই নিজে বল কার কম্পাঙ্ক বেশি হয়, বাহক তরঙ্গের নাকি হচ্ছে তথ্য তরঙ্গের, বাহক তরঙ্গের। তো এখানে হচ্ছে কিন্তু ওমেগা সি অনেক বড়, ওমেগা সি ইজ গ্রেটার দেনই বলছি ওমেগা এম, এটা কিন্তু মানে জেনারেল আমি সবসময়ের জন্য চলবে, ক্লিয়ার। তো দেখি এটার এটার কম্পাঙ্ক কিন্তু কম, এটার কম্পাঙ্ক কম হচ্ছে, কম্পাঙ্ক কম মানে কি জানিস, এটা আমি লিখলাম কি যে ওয়াই এম, এ হলো ধরো এরকম, মানে এরকম, মানে এদিকে টি আছে তো, এদিকে টি আছে, দেখ হয়েছে কি বাহক তরঙ্গটা কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, মানে ধরো দেখা যাবে হয়তো 1 সেকেন্ডে একবার করে হচ্ছে, কিন্তু এ দেখা যাবে তো 5 সেকেন্ডে একটা হলো, তাহলে কার কম্পাঙ্ক বেশি, এটা এ ধরো এতটা সময় পরে একটা কমপ্লিট হলো, এ কিন্তু এতটা সময়ের মধ্যে এতগুলো হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, হলো। নেক্সট দেখ, এটা হচ্ছে কি বাহক তরঙ্গের বিস্তার, তাহলে বাহক তরঙ্গের বিস্তার কি আছে এ এম, এদিকে নিচের দিকে কি হচ্ছে মাইনাস এ এম, ঠিক আছে, হলো। এ পর্যন্ত কোনো সমস্যা নেই, চলছে। ক্লিয়ার, কারো সমস্যা আছে কিনা, হয়েছে না। এবারে দেখ, তোদের খাতায় দুটো ছবি থাকবে, ঠিক আছে, তোরা এবার যেটা আঁকবি, তোরা কিরকম আঁকবি দেখ, হবে কি প্রথমে, প্রথমে দেখ এরকম করে একটা মানে হচ্ছে কি, কি লিখবি এখানে যে ওয়াই এ এম, মানে কি জানিস, অ্যামপ্লিটিউড মডিউলেশন করার পরে কি হবে, ঠিক আছে। প্রথমে আমি কি লিখেছি ওয়াই সি লিখেছি, মানে কেরিয়ার ওয়েভের জন্য, তারপরে লিখেছি ওয়াই এম লিখেছি মেসেজের জন্য, মেসেজ সিগন্যালের জন্য, এরপরে আমি কি লিখেছি ওয়াই এ এম মানে অ্যামপ্লিটিউড মডিউলেশন হলে কি হবে,
শোন, আমি না এই লাইনটা টেনে নিলাম কেরিয়ার ওয়েভ যে মানে রেঞ্জের মধ্যে হচ্ছিল সেটা, বুঝলি? এটা কেরিয়ার ওয়েভ। আগে দেখ, এটা আগে এরকম টানিস না, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি কেরিয়ার ওয়েভ যে রেঞ্জে ছিল সেটা করলাম, ঠিক আছে? এবার দেখ, আমি নিয়ে এলাম মেসেজ সিগন্যালকে এইখানে একটা মেসেজ সিগন্যাল বসালাম, ঠিক আছে? এটা কিন্তু কি ছিল বলতো? এ কেরিয়ার ওয়েভের ছিল লাইন, ঠিক না? এই লাইনটাকে রেখে আমি কি করলাম, মেসেজ সিগন্যালকে দিয়ে দিলাম। মেসেজ সিগন্যাল ওপর নিচে হচ্ছে, আর নিচে একে উল্টো করেও এরকম করে বসিয়ে দিলাম, এরকম করে, এরকম করে। এখন কি হবে দেখ, কি হয়েছে, কেরিয়ার ওয়েভ কেরিয়ার ওয়েভ প্লাস এসি আর মাইনাস এসির মধ্যে চলছিল, নাকি না? আর বাহক তরঙ্গ কিরকম চলছিল, প্লাস প্লাস এ এম আর হচ্ছে মাইনাস এ এম এর মধ্যে চলছিল। এখন কি হবে, অ্যামপ্লিটিউড মডুলেশন হলে কি হবে জানিস? এখন কেরিয়ার ওয়েভটা হবে কি, এখান থেকে যাবে এতটা, মানে কি হবে, বিস্তার চেঞ্জ হয়ে গেল কিনা, এরকম করে চলতে থাকবে বিস্তার। এখানে দেখ বিস্তার কিছুটা কমছে, আবার ওখানে বাড়ছিল না, এখানে কিছুটা বিস্তার কমছে কিনা দেখ, আবার বাড়বে বিস্তার, তার মানে কি বিস্তারের হালকা হালকা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডিউলেশন হলে হবে। অ্যামপ্লিটিউড মডিউলেশন হলে কিন্তু এটা হবে। অ্যামপ্লিটিউড মডিউলেশন হলে এইরকম একটা গ্রাফ দাঁড়াচ্ছে। দেখ, এখন এর যে সমীকরণ হবে অ্যামপ্লিটিউড মডিউলেশন করার পরে, সেই সমীকরণটা আমি কিরকম মনে রাখতে বলছি শোন আগে ভালো করে। সেই সমীকরণটা আমি কিরকম মনে রাখতে বলছি শোন। প্রথম কথা, যে অ্যামপ্লিটিউড মডিউলেশনের পরে যেটা আমি দেখছি, এর কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয়নি, হ্যাঁ কি না বল? কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে? সংজ্ঞাতে দেখ, কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয়নি, মানে বাহক তরঙ্গের যে কম্পাঙ্ক ছিল না, সেই কম্পাঙ্কতে কিন্তু এ চলছে এখন। ভালো করে লক্ষ্য কর, বাহক তরঙ্গ যেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছিল, এও কিন্তু সেরকমই আছে। তো দেখ, আমি প্রথমে লিখব কি সাইন ওমেগা সিটি তো হবে। কেন হবে? কেন কি বাহক তরঙ্গেরই মতো কম্পাঙ্কই থাকবে। প্রবলেম কি হবে জানিস, এই সামনে যে বিস্তার তাকে নিয়ে, ওটা কিছু কিছু চেঞ্জ হবে। বাহক তরঙ্গের বিস্তার কত ছিল আগে, এসি, ওটা আর থাকবে না। কি হবে, ওটা হয়ে যাবে এসি, যেটা আগে ছিল বাহক তরঙ্গের, ঠিক আছে? দেখ আমি তোকে ভালো করে বলছি শোন, সেই যে আগে বুঝে দেখ ভালো করে, তুই নিজে বুঝে যাবি ইকুয়েশন কি হচ্ছে। দেখ, এটা তো বাহক তরঙ্গের সমীকরণ ছিল, সামনে কি ছিল, এসি ছিল, মানে এই যে যে ডটের লাইন এটা কিন্তু এসি ছিল। আচ্ছা, একে কমাচ্ছে বাড়াচ্ছে কে? কেরিয়ার, সরি, মেসেজ সিগন্যাল না, হালকা হালকা কমাচ্ছে। মেসেজ সিগন্যালটাকেই লিখে দে না, এম সাইন ওমেগা এম টি, নিজে বল ঠিকঠাক আছে কিনা, অসুবিধা তো নেই। দেখ, এটা কেরিয়ার ওয়েভ ছিল, সাইন সাইন ওমেগা সিটি, সামনে এ ছিল, এ হলে এই ডটের লাইনে চলতো, কিন্তু এই ডটের লাইনকে ওপর নিচে করে দিচ্ছে কে, মেসেজ সিগন্যাল এসে। এটা তো মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যাল কে ছিল, এ এম সাইন ওমেগা এম টি, হ্যাঁ কি না বল? ঠিক একদম, এইটুকু বুঝে গেলেই অনেকটা হয়ে যাবে, আর কিছু নেই এখানে। এইবারে দেখ, এইখানে অ্যামপ্লিটিউড মডিউলেশনের ইকুয়েশনটাকে আমি একটু কায়দা করে লিখছি। এসি আমি কমন নিলাম, এসি কমন নিলে, কথা বলবি না, এসি কমন নিলে কত হবে, 1 প্লাস এ এম বাই এসি সাইন ওমেগা এম টি
আর ওদিকে আছে সাইন ওমেগা সি টি। একদম। এখানে একটা সংযোজী ধ্রুবক হয় কে, কিন্তু কে এর মান 1 আছে, এই জন্য আমি আর কিছু লিখিনি। আর তোদের সংযোজী ধ্রুবক জিজ্ঞেসও করবে না। এই যে পার্টটা হলো না, এসি হোল ইন্টু 1 প্লাস এটাকে আমরা বলে দেব কি, যে দেখ স্মল এম লিখছি না, অন্য কিছু লিখি, বিটাই লিখি, কোনো সমস্যা নেই, বিটা। চলো বিটা লিখে দিচ্ছি, বিটা বিটা সাইন ওমেগা এম টি, আর বাইরে আছে সাইন ওমেগা সি টি। দেখ ইজিলি বোঝ আমি কি বলছি, শোন। বাহক তরঙ্গ যেটা সমীকরণ হয় এসি সাইন ওমেগা সি টি। আমি বলছি বাহক তরঙ্গের কম্পাঙ্ক ঠিক আছে, আমি মেসেজ সিগন্যালকে এমন ভাবে দু সাইডে ওভারল্যাপ করেছি, এ কিন্তু এসির ওপর নিচে হচ্ছে, মানে কি বিস্তারটা এখন চেঞ্জ হচ্ছে। আগে থেকে এসি ছিল, আর চেঞ্জ করাচ্ছে কে, মেসেজ সিগন্যাল, হালকা হালকা চেঞ্জ করাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সেখান থেকে আমি কি করেছি, এসিটাকে বাইরে নিয়ে চলে গেছি। এইখানে আমি এম বাই এসি কে লিখে দিচ্ছি বিটা। এই বিটাকে কি বলে, এই বিটাকে বলে বিরূপ বিরূপণাঙ্ক, বিরূপণাঙ্ক বা বিরূপাঙ্ক বলে, বিরূপাঙ্ক বলে, মানে মডিউলেশন ইন্ডেক্সও বলে, মডিউলেশন ইন্ডেক্সও বলে, হ্যাঁ কি না, মডিউলেশন ইন্ডেক্স বলে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মডিউলেশন ইন্ডেক্স বলছে। মডিউলেশন ইন্ডেক্স আমি একটা জিনিস দেখছি, দেখ এম বাই এসি মানে কি, মানে মেসেজ সিগন্যালের বিস্তার বাই ক্যারিয়ার সিগন্যালের বিস্তার, হ্যাঁ কি না। মেসেজ সিগন্যাল যদি বলে মেসেজের ভোল্টেজ 20 ভোল্ট আর ক্যারিয়ারের ভোল্টেজ ধরো 30 ভোল্ট, তাহলে কি হবে 20/30। মেসেজ সিগন্যালের বিস্তার 20 ভোল্ট, দেখো ভোল্টেজ সিগন্যাল 20 ভোল্ট, ক্যারিয়ারের 30 ভোল্ট, তাহলে কত হবে 20/30। আচ্ছা হলো, এই বলতো ঠিক আছে। এবার তুই নিজে বল, আমি বলছি বিস্তার কম বেশি হচ্ছে তাই না, বিস্তার এক সময় ম্যাক্সিমাম হচ্ছে কিনা, ম্যাক্সিমাম, একটা সময় মিনিমাম হচ্ছে কিনা, হচ্ছে। তো দেখ এ ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে সর্বোচ্চ বিস্তার কত হবে, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার তুই নিজে দেখে বল সর্বোচ্চ বিস্তার কি হবে। দেখ সর্বোচ্চ বিস্তার মানে কি, সামনে যেটা আছে, দেখ এসি তো সামনে আছে না, এসি কে রাখতে দিলাম, আমি দেখ বিস্তারকে দেখছি 1 প্লাস বিটা, সাইন যা আছে সাইনের ম্যাক্সিমাম মান কত হয়, +1, +1 মানে 90 বসালে +1 হবে, তাহলে ইজিলি বোঝ 1 প্লাস বিটা হবে কিনা। আচ্ছা মিনিমাম, সর্বনিম্ন কি হবে, সর্বনিম্ন হবে এ মিনিমাম হচ্ছে এসি 1 মাইনাস বিটা, এটা -1 হয়ে যাবে, হ্যাঁ কি না বল, কোনো সমস্যা তো নেই, ঠিক কি না বল। আচ্ছা হলো, এই জায়গায় একটু জটিল পার্ট আছে, আমি যতটা চেষ্টা করছি সহজ করার, আশা করি এ পর্যন্ত কারোর কনফিউশন নেই, ঠিক আছে। এবারে দেখ আমি তোকে একটা ক্যালকুলেশন করতে দিচ্ছি, কি না, এ ম্যাক্সিমাম মাইনাস এ মিনিমাম ডিভাইডেড বাই এ ম্যাক্সিমাম প্লাস এ মিনিমাম। তীব্রতার তীব্রতা যেমন আমরা করতাম আই ম্যাক্স প্লাস আই মিন বাই আই ম্যাক্স মাইনাস আই মিন, উল্টো আছে, প্রথমে উপরে মাইনাস নিচে প্লাস। দেখ সব মান যদি বসিয়ে যাস না, মানে এ ম্যাক্সিমামের মান বসাবি, এ মিনিমামের মান বসাবি, তুই ক্যালকুলেশন করতে পারবি আশা করি, করলে দেখতে পাবি সব কাটাকুটি হয়ে বিটা চলে এসছে, বুঝতে পারলি, সব কাটাকুটি হয়ে কি চলে আসবে, বিটা চলে আসবে। ক্লিয়ার? এখান থেকে আমি বিরূপণাঙ্কের সংজ্ঞা লিখব, ওই ওই দিকেই যাচ্ছে, ঠিক আছে, বিরূপণাঙ্কের আমি কি লিখবো, সংজ্ঞা লিখবো। আচ্ছা এতটা পর্যন্ত হয়েছে, ক্লিয়ার।
এই তো আছে তো বিটা, বিটা সমান কি হচ্ছে মানে অ্যামপ্লিটিউড মডিউলেশনের পরে সর্বোচ্চ বিস্তার মাইনাস সর্বনিম্ন বিস্তার বাই সর্বোচ্চ বিস্তার প্লাস সর্বনিম্ন বিস্তার। আচ্ছা, আর একটু ক্যালকুলেশন আমি এগোচ্ছি, দেখ আর একটু ক্যালকুলেশন এগোচ্ছি, কি ক্যালকুলেশন এগোচ্ছি, এ ম্যাক্সিমাম প্লাস এ মিনিমাম করে দেখতো এটা কত হবে, এ ম্যাক্সিমাম মানে কি এসি প্লাস এসি ইন্টু বিটা, আর এটা কি হবে এসি মাইনাস এসি ইন্টু বিটা। তো এসি ইন্টু বিটা মাইনাস এসি ইন্টু বিটা তো কেটে যাবে, টু এসি হবে কিনা বল, টু এসি, টু এসি হলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ম্যাক্সিমাম আর মিনিমাম কি রকম লাইন ছিল তুই দেখ একবার, এটা এটা তো হচ্ছে কি এসির লাইন, হ্যাঁ কি না, একবার এরকম হয়েছে, তো দেখ এতটা হলো কি ম্যাক্সিমাম লাইন, এটা এটা হচ্ছে কি ম্যাক্সিমাম বিস্তার, হ্যাঁ কি না, এটা তো মেন লাইন না, এটা তো টি, এতটা হচ্ছে কি ম্যাক্সিমাম বিস্তার, আর এতটা হচ্ছে কি মিনিমাম বিস্তার, এ হচ্ছে ম্যাক্সিমাম, এ হচ্ছে মিনিমাম। আচ্ছা আমাকে বল, আমাকে বল, এ হচ্ছে কি ম্যাক্সিমাম, এই যে যে একদম যতটা উঁচুতে উঠেছে এটা মিনিমাম, ঠিকঠাক বোঝা যাচ্ছে না? দেখ আমি যদি বলি, আমি যদি বলি যে এসি কি, যখন মডিউলেশন হয়নি তখন ক্যারিয়ার ওয়েভের যে বিস্তার। আচ্ছা আমি যদি বলি মডিউলেশন হওয়ার পরে এর কতটা করে চেঞ্জ হচ্ছে বলো, তুই বলবি যে আগে ছিল এসি, আগে ছিল এসি, তার থেকে কতটা উপরে উঠে আছে, ওটাই হচ্ছে কি বিচ্যুতি। আচ্ছা আগে ছিল এসি, তার থেকে কতটা নেমে আছে, ওটাই তো বিচ্যুতি। এদিকে যতটা উপরে উঠে আছে এদিকে তো ততটাই নেমে আছে। আচ্ছা আমি যদি বলি এই উপরে এই লাইন থেকে যতটা উপরে উঠে আছে এটাকে যদি আমি ডেল্টা এ বলে দিই, তাহলে নিচেরটাও কি ডেল্টা এ, সেম তো লেন্থ। দেখ এ ম্যাক্সিমাম থেকে এ মিনিমাম বাদ দিলে কি আসবে, দুটো ডেল্টা পাচ্ছি, থাকি না, কারণ টু ডেল্টা এ পাচ্ছি, টু টু কেটে গেলে কি হবে ডেল্টা এ বাই এসি। এটা এখান থেকে আমরা বিরূপণাঙ্কের সংজ্ঞা লিখবো, এবার কি লিখবো, যে মডিউলেশন করা হয়নি যখন তখন বিস্তার এসি, মডিউলেশন করার পরে বিস্তারের কত বিচ্যুতি হচ্ছে সেটা, তাহলে কি বলবো, মডিউলেটেড তরঙ্গের বিস্তারের বিচ্যুতি এবং নন মডিউলেটেড তরঙ্গের বিস্তারের অনুপাতকে বিরূপণাঙ্ক বলে। অনেকে মুখস্থ করে, কিন্তু দেখ আমরা কোথা থেকে এসেছি, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তুই চাইছিস যে এখান থেকে একে বিটা গুণ করতে পারিস, হ্যাঁ আচ্ছা টু বিটা আসছে, হ্যাঁ ওদিকে ক্যালকুলেশন গেলে যেতে পারে, এখান থেকে অনেক কিছু করা যেতে পারে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা অনেক আইডেন্টিটি বার করতে পারি, কিন্তু আমাদের লাগবে সংজ্ঞা, ঠিক আছে, আমাদের লাগবে সংজ্ঞা। তো দেখ এইখানে আমরা কি এসছি, দেখ যে এই যে মানে কতটা বিচ্যুতি হচ্ছে সেটা, সেটা আমরা দেখছি। এবার লেখ বিরূপণাঙ্কের সংজ্ঞা, বিরূপণাঙ্কের সংজ্ঞা, লেখ বিরূপণাঙ্কের সংজ্ঞা, ঠিক আছে, লেখ বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতির সঙ্গে, বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতির সঙ্গে, বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতির সঙ্গে, হয়েছে, বাহক তরঙ্গের বিস্তারের বিচ্যুতির সঙ্গে নন মডিউলেটেড বাহক তরঙ্গের, বাহক তরঙ্গের বিস্তারের সঙ্গে নন মডিউলেটেড, বাহক তরঙ্গের বিস্তারের সঙ্গে নন মডিউলেটেড বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে, নন মডিউলেটেড বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে, অনুপাতকে মডিউলেশন গুণাঙ্ক বলে, মডিউলেশন গুণাঙ্ক বলে। তো আমি লিখবো কি বিটা সমান, দেখ ডেল্টা এ কি, মডিউলেটেড তরঙ্গের বিস্তারের বিচ্যুতি, কতটা বিচ্যুতি হয়েছে, এখানে লিখবো কি মডিউলেটেড তরঙ্গের,
মডিউলেটেড তরঙ্গের বিস্তারের বিচ্যুতি, ভেরি ইম্পর্টেন্ট, বিস্তারের বিচ্যুতি, আচ্ছা, ডিভাইডেড বাই কি হবে, নন মডিউলেটেড তরঙ্গের বিস্তার। এটা তো নন মডিউলেটেড বাহক তরঙ্গের বিস্তার, নন মানে মডিউলেশন যখন হয়নি, নন মডিউলেটেড বাহক তরঙ্গের বিস্তার, একদম। এর মান কত হবে, এর মান কি হয় না, বিটার মান 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। 0 যদি হয়ে যায় তাহলে বলবো কি মডুলেশন হয়নি, আর 1 যদি বলি তাহলে কি বলবো যে পুরো একদম এখানে এসে 0ই করে দেবে একদম পুরো, ঠিক আছে। 1 এর বেশি হবে মানে কি বলতো প্রবলেম হয়ে যাবে, ডিস্টরশন হয়ে যাবে, বিকৃতি চলে আসবে। বিটা গ্রেটার দেন 1 হলে, বিটা গ্রেটার দেন 1 হলে সংকেতের, সংকেতের কি বলবো বিকৃতি হয়ে যায়, বিকৃতি মানে হয় না, তোরা দেখবি যে কোনো সময় সাউন্ড একদম পুরো দেবে যায়, মানে ওই জায়গাটা শুনতে পাওয়া যায় না, ঠিক আছে, সাপ্রেস হয়ে যাবে পুরো, ঠিক আছে, বিকৃতি, সংকেতের বিকৃতি হয়। অ্যাকচুয়ালি দেখ আমরা বিটা এটাও তো পড়েছি যে এ এম বাই এসি, এ এম বাই এসি মানে মেসেজ সিগন্যালের বিস্তার বাই ক্যারিয়ারের বিস্তার। এখন তুই বল এ বিটা গ্রেটার দেন 1 কখন হবে, যখন মেসেজ সিগন্যালের বিস্তার বেশি ক্যারিয়ার সিগন্যালের থেকে। তো তুই বল এই ছবিটা তখন কি রকম হয়ে যাবে, এটা ধরো ক্যারিয়ার সিগন্যালের বিস্তার, তো ক্যারিয়ার সিগন্যালের বিস্তার ধরো কত, আমি ধরে নিচ্ছি 2 করে, 2, আর মেসেজ সিগন্যালের বিস্তার আমি ধরলাম কত 3 করে, তো 3 তো উপরে যাবে, এদিকে 3 উল্টো দিকে চলে যাবে 2 কে ছাড়িয়ে, মানে কি ওখানে পুরো একদম চেপে যাবে, কিছু আর সিগন্যালই পাবি না ওখানে, বুঝতে পারছিস না। এই যেমন হালকা ধরো এটা 2 আর 2 ওপর নিচে, যদি 0.5 করে ওপর নিচে হয় তাহলে হালকা হালকা চেঞ্জ হবে, কিন্তু বিটা গ্রেটার দেন 1 কখন হবে, যখন মেসেজ সিগন্যালের বিস্তার ক্যারিয়ার থেকে বেশি। আমি ধরো ক্যারিয়ারের 2 ধরেছি, মেসেজ যদি 3 ধরি তাহলে মেসেজ কিরকম যাবে, উপরে 3 নিচে 3, মানে কি এই 2 কে ছাড়িয়ে নেগেটিভের দিকে চলে যাবে, আর বুঝা গেল না, হলো, আচ্ছা, হ্যাঁ, টিউশন আছে না, আর একটু লাস্ট পার্ট বাকি আছে, কম্পাঙ্ক বিরূপণ, আর একটু বাকি আছে কম্পাঙ্ক বিরূপণ, কম্পাঙ্ক বিরূপণ বা এফএম যাকে আমরা বলছি, কম্পাঙ্ক বিরূপণ, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন সংজ্ঞাটা আমরা বই থেকে নিয়ে নেব, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন। চলো সংজ্ঞা দেখ কি বলছে, এই সংজ্ঞা দেখ কি বলছে, দেখ কি আছে, দূর সঞ্চারের ক্ষেত্রে, দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের উপরে, দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের উপরে তথ্য সংকেত আরোপ করা হলে এখানে কোনটা অপরিবর্তিত থাকবে, আচ্ছা পেজ নাম্বার 460, 460, এক্ষেত্রে কি হবে, বিস্তার অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র কম্পাঙ্কের মন্থর পর্যায়বৃত্ত পরিবর্তন হবে, ক্লিয়ার, শুধু সংজ্ঞা হলো। এবার দেখ এখানে আমি ছবি আঁকছি না, ছবি আছে 461 পেজে, তুই একবার ছবিটা দেখে নে, যে যে কম্পাঙ্ক যেভাবে হচ্ছিল, পরে দেখ, পরে দেখ বিস্তার কিন্তু সেম আছে, বাহক তরঙ্গের ওপর নিচে বিস্তার সেম আছে, কিন্তু কম্পাঙ্ক হয়ে গেছে কি কোথাও কম কোথাও বেশি, ক্লিয়ার। এবারে আমি যেমনটা দেখ দুটো ইকুয়েশন আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তাই তো, ক্যারিয়ার ওয়েভ আর হচ্ছে মেসেজ সিগন্যালের, এখন শুধু আমি লিখবো কি, দেখ ওয়াই এফএম, এফএম এর ইকুয়েশন লিখলে কি হবে, ওয়াই এফএম, আমাকে বল
কম্পাঙ্ক বিরূপণে বিস্তারের কি কোনো চেঞ্জ হবে, হ্যাঁ কি না? হবে না। তাহলে এখানে কিন্তু সামনে থাকবে এসি, হ্যাঁ কি না? সামনে থাকবে এসি। আচ্ছা, সাইন, সাইন হচ্ছে সাইন, এইখানে দেখ কি চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, দেখ আমাকে বল ক্যারিয়ার ওয়েভের কম্পাঙ্ক কত ছিল? ওমেগা সি, সঙ্গে ছিল টি। এ তো আগে থেকে আছে, এ তো আগে থেকে আছে, ক্লিয়ার, নাকি না? যেমনটা আমরা ওখানে বিস্তারের বেলার সামনে দেখ এসি লিখে 1 + বিটা সাইন ওমেগা এম টি লিখেছিলাম কিনা? লিখেছিলাম তো। এখানে কি করব, এখানে ভেতরে লিখবো কি, যে দেখ বিটা ওখানে লিখে রেখেছিলাম না, এখানে লিখে দেবো কি যেহেতু বিটা ওখানে আমি অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য লিখেছিলাম, এখানে লিখে দেবো কি ফ্রিকোয়েন্সি মডুলেশন। মানে বিটা ছোট করে আমি এফএম লিখে দিলাম, বিটা ছোট করে আমি এফএম লিখে দিলাম। একে এই কম্পাঙ্ক চেঞ্জ করছে কি? মেসেজ সিগন্যাল, হালকা হালকা করে চেঞ্জ করছে, সাইন ওমেগা এম টি, বাস গল্প শেষ। এবারে বিটাটা কি, এখানে এখানে বিটা হচ্ছে কি কম্পাঙ্ক বিরূপণাঙ্ক, কম্পাঙ্ক বিরূপণাঙ্ক, কম্পাঙ্ক বিরূপণাঙ্ক হলো। আচ্ছা, কম্পাঙ্ক বিরূপণাঙ্ক, এই যে বিটা এফএম, এর আর আমি ফর্মুলা ডিটেলসে বার করছি না, আমি এখানে লিখবো কি, এখানে লিখবো যে কে, একটা কে থাকবে, এ এম মানে কি মেসেজ সিগন্যালের বিস্তার, ওখানে কিন্তু এম উপরে ছিল, এম বাই এসি ছিল, এখানে কি হবে ওমেগা এম হবে, মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি নিচে আসবে, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি আসবে। ক্লিয়ার? আমাকে বলতে পারবি, দেখ আমি তোকে বললাম যে, দেখ আমি তোকে বললাম এখানে কে এর এককটা কি হবে, যদি বলি কে এর একক কি হবে, তুই নিজে বল। বিটা কি? বিটা তো বিরূপণাঙ্ক, বিটা কিন্তু বিরূপণাঙ্ক, বিটার কিন্তু কোনো একক হয় না, বিটার কিন্তু কোনো একক আমরা নিচ্ছি না। তো দেখ এখানে কে এর একক কি হয়ে যাবে, তাহলে এর কোনো একক নেই মানে কি, বিটার কোনো একক নেই মানে এর এর কোনো মাত্রাও নেই, ঠিক আছে, মাত্রা নেই। আচ্ছা দেখ, তাহলে দেখ কি কে, কে কি হয়ে যাবে, কে তো উপরে আছে, এদিকে যাবে কি ওমেগা এম। আচ্ছা, ওমেগা এম তো ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সির একক কি সেকেন্ড টু দি পাওয়ার -1। আর এম মানে কি, এম মানে যদি ভোল্টেজ সিগন্যাল হয়, তাহলে এ এম মানে ভোল্টেজের বিস্তার, মানে তো ভোল্টেজ, তো ভোল্টেজ যদি নিচে আসে তাহলে কি হবে V⁻⁻1, তো কে এর একক হয়ে গেল, এটা কি বিটার কোনো একক নেই। হচ্ছে, চুপ কর। এবার দেখ হর্সে আয় বলছি, হর্সে কি করবি, হর্সের 5 কি বিস্তার বিরূপণ এবং কম্পাঙ্ক বিরূপণের পার্থক্য, এফএম আর এএম এর মধ্যে পার্থক্য একবার বাড়িতে পড়বি। আচ্ছা, আমি এবার বলে দিই যে এই চ্যাপ্টারে আগের বছর কি কোশ্চেন পড়েছে এবং সাজেস্টিভ কি হতে পারে, তাই তো? আগের বছর কোশ্চেন এবার দেখ, পড়ে দেখ যে তোরা হচ্ছে কিনা। কোশ্চেন আমি বলছি, আমি কোশ্চেন বলছি, তোরা বলবি, হ্যাঁ? একটা, চুপ কর। প্রথমে একটা এমসিকিউ দিয়েছে যে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো, অপশন এ তে আছে মাইক্রোওয়েভ, অপশন বি তে আছে গামা রশ্মি, অপশন সি তে আছে অবলোহিত রশ্মি, অপশন ডি তে আছে অতিবেগুনি রশ্মি। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ ইউজ করে, মাইক্রোওয়েভ মানে কি কম্পাঙ্ক অনেক বেশি। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় দেখ তোদের বইতে ছকেও আছে, আমি বলেছিলাম ছকটা একটু মুখস্থ করতে, ওই ছকের মধ্যে দেখ এই যে একদম লাস্ট, একদম লাস্টে যেটা আছে
কৃত্রিম উপগ্রহ মারফত সঞ্চার রাডার, যেটা সাইডে কি লেখা আছে, অণু তরঙ্গ বা মাইক্রোওয়েভ। ঠিক আছে না? তোদের এটা লাগবে, খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে এফএম রেডিও, যেটা এফএম রেডিও বা টেলিভিশন আবহাওয়া সম্প্রচার, সেটা কত হচ্ছে 30 থেকে 300 মেগাহার্জ। ক্লিয়ার? এটা হলো একটা কোশ্চেন ছিল আগের বছর, শর্ট কোশ্চেন। আর একটা শর্ট কোশ্চেন দেখ কি বলছে। বলছে একটি বিস্তার মডিউলেশন তরঙ্গের, শোন ভালো করে, একটি বিস্তার মডিউলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট। সর্বোচ্চ বিস্তার মানে এ এ ম্যাক্সিমাম। বলেছে একটি বিস্তার মডিউলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট। তাহলে এ ম্যাক্স আমি লিখবো কত, এ ম্যাক্স সমান 10, এখানে ভোল্টেজ বলেছে 10 ভোল্ট। ঠিক আছে? বলছে সর্বনিম্ন বিস্তার মানে এ মিন 2 ভোল্ট। বলছে মডিউলেশন সূচক বিটা, চল বার কর, বার কর। আগের বছর কোশ্চেন দিয়েছে, কর। কত হবে বিটা সমান, কত হবে এ ম্যাক্স মাইনাস এ মিন মানে 8, আর নিচের যোগ হবে 12, 2/3। উত্তর কি আছে, 2/3 আছে, অপশন ডি হচ্ছে কোশ্চেন, করা যাবে। আচ্ছা, এবারে এটা হলো কি দুটো এমসিকিউ, মানে 2 নাম্বার হলো এটা। এবারে কোশ্চেন দেখ, আরেকটা 2 নম্বরের কোশ্চেন আছে, মানে মোট 4 নম্বর এখান থেকে দিচ্ছে দেখছি। বলছে একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার। টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, মানে এইচ কত, 120 মিটার। ঠিক আছে? যদি সেটির পাল্লা দ্বিগুণ করতে হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে? বলেছে পাল্লা দ্বিগুণ করতে হবে। দেখ, পাল্লা মানে কি, রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা কি, ডি সমান √2r/h, তাই তো, √2r/h। এবার দেখ, এখানে বলেছে যে পাল্লাকে কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, রেঞ্জ দ্বিগুণ করতে বলেছে। দেখ, আমি প্রথমে কি লিখবো, দেখ ডি ড্যাশ বাই ডি, ঠিক আছে, সমান কি লিখবো, দেখ পৃথিবীর ব্যাসার্ধ তো সেম আছে, কি পৃথিবীর ব্যাসার্ধ তো সেম আছে, তাহলে আমি কি লিখবো, √h ড্যাশ বাই h, কি রেশিও নিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বলেছে পাল্লাকে দ্বিগুণ করতে হবে, প্রথমে যদি পাল্লা ডি থাকে, পরে ফাইনাল পাল্লা কত হচ্ছে 2d। আচ্ছা, সমান √h ড্যাশ, প্রথমে h কত ছিল 120। আচ্ছা, 2 2 কেটে গেল, ওদিকে গেলে 4 হয়ে যাবে, রুটটা গেলে h ড্যাশ, আর এদিকে চলে আসবে। আচ্ছা, h ড্যাশের নিচে 120 একবার রাখি এখানে, তাহলে এখানে h ড্যাশ কত হবে 480। এখানে কোশ্চেন বলেছে যে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে, প্রথমে কত ছিল 120, আর 480 করতে হবে, তাহলে বাড়াতে হবে কত, 480 মাইনাস 120, 6 3 360 মিটার টাওয়ারের উচ্চতা বাড়িয়ে দিতে হবে। নেক্সট কোশ্চেন ইজি হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখ, বলছে 3 × 10⁸ হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য। কি বলছে দেখ, বলছে 3 × 10⁸ হার্জ, 8 হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য। আমি কি করব, এখানে সি সমান নিউ ল্যামডা বা নিউ এফ ল্যামডা, এখানে এফ লিখেছি, নিউ লিখে দিই, নাহলে তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু সি বাই নিউ। সি এর মান 3 × 10⁸, ল্যামডা এরও মান 3 × 10⁸, 1 মিটার আসছে, তাহলে তোকে লিখতে হবে কি, লেন্থ হবে কত, λ/2। এখানে দ্বিমেরু অ্যান্টেনা বলেছে, তার মানে কি হবে 0.5 মিটার হবে অ্যান্সার। এই ছিল কোশ্চেন আগের বছরের। এবার আমি একটা কাজ দিচ্ছি, বাড়িতে গিয়ে করবি, রায় মার্টিনের যে কোশ্চেন গুলো আছে, হ্যাঁ যাই হোক, রায় মার্টিনের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন গুলো আছে, সেখান থেকে কি পড়বি, যেগুলো সাইডে সংসদ নমুনা লেখা আছে বা যেগুলো সাইডে এইচএস লেখা আছে, শুধু ওই কোশ্চেন গুলো পড়ে নিস। ক্লিয়ার? বাস, চ্যাপ্টার কমপ্লিট। এখানে যথেষ্ট ভালোভাবে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, ঠিক আছে, যথেষ্ট ভালোভাবে।